সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চান্না। আজকে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মেহেরপুরের সাংবাদিক মাসুদ রানা। উনি গণকণ্ঠগামী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বার্তাবাজার.com-এর জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। মাসুদ রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? এমনি আমাদের অনুষ্ঠান তো দেখেন, কিন্তু সংবাদকর্মী হিসাবে আমাদের এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান কেমন লাগে? জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগে। ধন্যবাদ জানাতে হয় মেহেরপুর প্রতিদিনকে যে আমি একজন ক্ষুদ্র সাংবাদিক, আমাকে অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ মেহেরপুর প্রতিদিনকে। আমরা প্রতিদিনের মতো আজকে আমরা সংবাদের আলোচনায় ঢুকার আগে কিছুটা সংবাদ পড়ে নেব। মেহেরপুর প্রতিদিন হাতে আছে আমার গাংনী সাব রেজিস্ট্রার মাহফুজ রানার এক নিয়ম, আগে ঘুষ পরে কাজ। এটি মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদ। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী 27 নভেম্বর। প্যানেল পূর্ণাঙ্গ হয়নি ক্ষমতাসীনদের। আওয়ামী লীগের প্যানেল পূর্ণাঙ্গ হয়নি, তাই এই একটা নিউজ হয়েছে। মেহেরপুরের গাংনীতে ট্রান্সফরমার চোর আটক। মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় একজন নিহত। জীবননগরে অস্ত্র সহ সালাম আটক। দর্শনা মুজিবনগর মহাসড়কে কাজ উদ্বোধন করলেন এমপি টগর, দর্শনার এমপি। তারপরে আছে কুষ্টিয়া চিনি কল শ্রমিকদের বিক্ষোভ মিছিল। জীবননগর হাসপাতালে পাখিদের অভয়ারণ্য উদ্বোধন। আরেকটি আছে দর্শনার কেরুতে 5 দফা দাবিতে গেট মিটিং, তারা একটা আন্দোলন করছে। ঝিনাইদহের সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলা। ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য দুরন্ত প্রকাশের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মিরাজ জামান রাজু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে। কথা বলবো আমরা এটা নিয়ে। মেহেরপুরে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড, 20 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। আমার হাতে আছে দৈনিক পশ্চিমাঞ্চলের প্রধান সংবাদটি করেছে, যেখানে দুর্নীতি সেখানে অভিযান। STS উদ্বোধনীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এটি বাংলাদেশের চিকিৎসা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে। মানিকগঞ্জের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ গোটা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। মুজিবনগরে পাট চাষিদের নিয়ে প্রশিক্ষণে পাট বস্ত্র মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাশার। আলমডাঙ্গা কুলপালার ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন। জীবননগরে অস্ত্রসহ ডাকাত সদস্য সালাম গ্রেপ্তার। জীবননগরে উথিলি সোনালী ব্যাংক শাখার টাকা লুটের ঘটনায় রিঙ্কু রাজীব গ্রেপ্তার, উদ্ধার হয়নি লুটের টাকা। দামুড়হুদার মাথাভাঙা নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার। গাংনী কাথুলি সড়কে ট্রাকের ধাক্কায় আলগামন চালক নিহত। আরিফিন মিয়া মিলন সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক। এটি হচ্ছে আলমডাঙ্গা উৎসব মুখর পরিবেশে বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। একসঙ্গে 15টি চিনি কলে মাড়াই মৌসুমের তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত বয়লার স্লো ফায়ারিং করা যাবে না। আমার হাতে আছে সময় সমীকরণের প্রধান সংবাদটি করেছে 6 মাসে 158টি বিচার বহির্ভূত হত্যা। 38 সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে আটক। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ ব্রিটেনের। মাথাভাঙা নদীতে মিলল কলেজ ছাত্রীর কঙ্কাল। বিক্রয় কর্মী থেকে 1000 কোটি টাকার মালিক গোল্ডেন মনির। পিস্তল 600 ভরি স্বর্ণালংকার, নগদ 1,09 লাখ টাকা সহ গ্রেপ্তার। জীবননগরে অস্ত্র সহ ডাকাত সর্দার গ্রেপ্তার। দর্শনা মুজিবনগর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি টগর। অবকাঠামো উন্নয়নে এই প্রকল্পটি জেলাবাসীকে প্রধানমন্ত্রীর উপহার। কোভিডে আরও 28 জনের মৃত্যু, আক্রান্ত 1847। এটি আমাদের বর্তমান কোভিড-19 খবর, জাতীয় খবর এটি।
দর্শনা থানার বিভিন্ন এলাকায় বিজিবি চোরাচালান বিরোধী অভিযান, ভারতীয় গরু, মাদক সহ মাদক ব্যবসায়ী আটক, চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিল সহ 5 দফা দাবি। আমার হাতে আছে মাথাভাঙার প্রধান সংবাদটি করেছেন সরকারি চাকরি প্রার্থীদের মাদক পরীক্ষা করার উদ্যোগ গ্রহণ। যশোর, কুষ্টিয়া সহ 21 জেলায় বসছে মাদক পরীক্ষা কেন্দ্র। চিনি নয়, লাভ দেয় আখের উপজাত। মেহেরপুরের কালীগাংনীতে সড়ক দুর্ঘটনায় আলম সাধু চালকের মৃত্যু। মিলন মিয়া সভাপতি, কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত। এটি বণিক সমিতির নির্বাচন। দামোদর মাথাভাঙা নদীর কিনারা থেকে কঙ্কাল উদ্ধার। এটি সব পত্রিকায় নিউজটা করেছে। ব্যাংকে আরো সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি। বিজিবির পৃথক মাদক বিরোধী অভিযানে চোরার কারবারি সহ মাদক দ্রব্য আটক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এটি টগরের একটি বক্তব্য। শ্রমিক কর্মচারীদের পথে বসিয়ে কোনো মিল বন্ধ করতে দেওয়া হবে না। সরকার রাষ্ট্রায়ত্ত চিনিকল সমূহ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে কেরুতে ফটক সভায় বক্তারা। আমরা কথা বলবো। আমি প্রথমে, আপনি যেহেতু গাঙ্গীতে কাজ করছেন, আমি মেহেরপুর প্রতিদিনের এই প্রধান সংবাদটি নিয়ে আলোচনা করতে চাই। আগে ঘুষ পরে কাজ। মাহফুজ রানা, সাব রেজিস্ট্রার, গাংনী রেজিস্ট্রি অফিস। অনেক দিক থেকেই শোনা যায়। এটি আমাদের মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদ। এভাবে চিনে নিলাম, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? জি, আমি বিশেষ করে একজন সরকারি কর্মকর্তা এবং উনি একজন সাব রেজিস্ট্রার কার্যালয়ের কিন্তু একজন প্রধান একজন দায়িত্ব হিসেবে কর্মরত। সেক্ষেত্রে গ্রামের নিম্নবর্তী মধ্যবর্তী মানুষগুলো যে তার সম্পদগুলো বেচা কেনা করার ক্ষেত্রে, রেজিস্ট্রি করার প্রয়োজনের ক্ষেত্রে যে সব কাগজপত্রগুলো সংগ্রহ করতে হয়, নকল বা এইসব ক্ষেত্রে যখন কাগজগুলো সে সংগ্রহ করার ক্ষেত্রে এই যে ঘুষের একটা লেনদেন বা আদান প্রদান হয়ে থাকে এবং হয়রানি এক ধরনের কিন্তু সমস্যায় পড়ে থাকে। এগুলো কিন্তু একজন সরকারি কর্মকর্তার কাছে, একজন সরকারি অফিসে কিন্তু এটা কখনো একজন গ্রাহক বা একজন সেবা গ্রহীতা কিন্তু এটা কখনো কেউ আশা করে না। সেক্ষেত্রে আমরা দেখেছি বা এরকম কিছু কিছু ক্ষেত্রে যে টাকাগুলো সংগ্রহ করে থাকে মসজিদের উন্নয়ন প্রকল্পে বা কোনো সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে হয়তো একটি হাত ধোয়া বা রাউন্ডারি ঘেরা ফুলের বাগানের ক্ষেত্রে বা এই ধরনের যে অজুহাত করে যে টাকা অর্থগুলো সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে সরজমিনে গেলে কিছু কিছু কিন্তু দেখা যায় যেগুলো আদতেই হয় না বা হয়ে থাকে না। সেক্ষেত্রে এটা কিন্তু কখনো আশা করা যায় না। আর ওনার পাশাপাশি উনি যে কার্যক্রমগুলোর সাথে সম্পর্কিত থাকে, ঠিক তেমনি শুধু ওনার অফিস না, ওনার পাশাপাশি কিন্তু সরকারের কিছু কিছু দুর্নামটাও কিন্তু চলে আসে যে এরকম। সেই ক্ষেত্রে যদি সেরকম প্রয়োজনীয় তথ্য প্রমাণ নিয়ে এসব সরকারি কর্মকর্তাগুলোকে যদি সেভাবে শাস্তিমূলক বা সেভাবে যে এই দুর্নীতি কাজে সে আর কখনো নিয়োজিত হবে না, সেক্ষেত্রে যদি তাদের বিচারের আওতায় আনা হয়, আমার মনে হয় যে এই ধরনের অপকর্মের সাথে এই ধরনের সাব রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তাই বলেন বা সরকারি কোনো ডিপার্টমেন্টের কর্মকর্তাই বলেন, এরা এই অশুভ কাজে নিয়োজিত হবে না। আমরা গণমাধ্যমের মানুষ দেখা যাচ্ছে যে ওই হয়তো ইনি বদলি হয়ে যাবেন, আরেকজন আসবেন, ঠিক আছে, শাস্তি বলতে তো এইটুকুই দেখি। তাছাড়া আরেকজন আসবেন, তিনিও ঠিক এই একই কাজ করেন। হয়তো প্রথম দিকে একটু সংযত হয়ে চলার চেষ্টা করেন, তারপরে আস্তে আস্তে পূর্বের অবস্থানে, পূর্বের মানে পূর্বসূরি যিনি ছিলেন এখানে, তিনার পথেই তিনি হাঁটেন। আসলে এই দুর্নীতিগুলা, বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতি, এটা তো আসলে জনগণের কাছে একদম খুব স্বীকৃত একটা দুর্নীতি এবং নাগরিকরা সব সময়তেই তাদের কাছ থেকে যে এই ধরনের উৎকোচের মাধ্যমে সেবা গ্রহণ করছে, এটা সকলেই জানে। আসলে এটা থেকে পরিত্রাণের রাস্তাটা কি? আসলে এটা থেকে পরিত্রাণের রাস্তাটা আপনি বলছিলেন যে এই সমস্ত অফিসারদের শাস্তি পেতে হবে, বিভাগীয়
শাস্তি না পেলে তো আসলে কেউ সতর্ক হবে না। জি, এক্ষেত্রে আমি আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, সেই সংসদীয় আসনের যিনি প্রধান কর্মকর্তা থাকেন বা সেই জেলার যে জেলার যে প্রধান থাকে একজন, আমাদের ডিসি মহোদয় বা সে উনি যে প্রধান যে উপজেলার একজন নির্বাহী অফিসার থাকে, তিনারা যদি, আমার মনে হয় যে তিনারা যদি একজন সঠিক এবং তথ্য প্রমাণ তো অবশ্যই একজন, আমরা সাংবাদিকতা যেসব নিউজগুলো আমরা পাবলিশ করে থাকি, আমাদের প্রয়োজনীয় তথ্য প্রমাণ নিয়েই আমরা কিন্তু সেই নিউজগুলো কভারেজ করে থাকি। সেই ক্ষেত্রে সেই সাংবাদিকের মাধ্যমে বা যারা এই কাজে যারা অভিযোগকারী, সেই ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় তথ্য প্রমাণ নিয়ে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষগুলো যদি এই ধরনের অফিসারদের একদম শাস্তিমূলক যদি কোনো বিধান করে যায়, যদি সরকারিভাবে থাকে বা কোনো শাস্তিমূলক কার্যক্রম করে থাকে, আমার মনে হয় তাহলে এই ধরনের কর্মকর্তাগুলো বা পরবর্তীতে যে কর্মকর্তা আসুক না কেন, ওনার শাস্তিমূলক যখন দেখবে যে আমার আগ মুহূর্তে যে কর্মকর্তা এখানে ছিলেন তাকে এই শাস্তির কারণে এখান থেকে বিতাড়িত করা হয়েছে বা তাকে শুধু বদলি না, শাস্তিমূলকভাবে বদলি দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় পরবর্তীতে যে কর্মকর্তা আসবে সে কিন্তু সতর্ক হবে এবং অতীতের যে কর্মকর্তা বিষয়টি একটু ভেবে দেখবে যে আমিও যদি এই কাজে নিয়োজিত হই তাহলে পরবর্তীতে আমারও ওই হারটা হতে পারে। একই সাথে যদি আপনাকে বলি যে কোনো সাংবাদিকের যদি কোনো একটা ইন্টেনশন থাকে, জি, ইন্টেনশনালি সে এই অফিসারের বিরুদ্ধে একটা সংবাদ পরিবেশন করলো, সেখানে প্রয়োজনে তার কাছে যদি তথ্যপত্র না থাকে, তাহলে আমরা যে সুরক্ষা চাচ্ছি, আমরা যে ব্যবস্থা নিতে বলছি, সেটা সাংবাদিকের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কোনো যদি ঘাটতি থাকে, প্রয়োজনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জি, অবশ্যই নেওয়া যায়, তাই না? জি, এখানে সাংবাদিক তো আসলে না, সে তার আইনের ঊর্ধ্বে, জি, জি, তাই না? জি, জি। তাহলে একটা অনুসন্ধান যখন হয়, সেই অনুসন্ধানের বিপরীতে দাঁড়িয়ে জি, যারা এটা দায়িত্বপ্রাপ্ত মানুষ, তারা উভয়েরই এই অনুসন্ধানটা রিয়ালাইজ, তাই না? জি, জি। আমি অবশ্যই আশা করবো সেটা। মেহেরপুরের গান্ধীতে ট্রান্সফরমার চোর আটক। জি, আপনি জানেন যে দীর্ঘদিন থেকে এই ট্রান্সফরমার চুরির একটা সিন্ডিকেট আছে, জি, জি। কখনো এভাবে ধরা পড়ে না, বিচ্ছিন্নভাবে ধরা পড়ে। এই যে ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার পরে কৃষকরা যেভাবে সাফারিংটা করতে হয় তাদের চাষবাসের সময়, এবং এই ট্রান্সফরমারের রিপ্লেসমেন্ট পেতেও একটা সময় লাগে, তাই না? সেখানে আর্থিক বিষয় জড়িত। জি, কিভাবে দেখেন আপনার এই গান্ধীতে যে চোর ধরা পড়লো? এই মেহেরপুরে যে গ্রামীণতে ট্রান্সফরমার চোর আটক, এটার ব্যাপারে একটু বলতে হয় যে কৃষক একজন কষ্টের ঘাম ঝরানো কষ্ট শেষ করে কিন্তু তার ফসলটি কষ্ট অর্জিতর মাধ্যমে কিন্তু তার ঘরে নিয়ে যায়। কিন্তু এই যে চাষাবাদ ক্ষেত্রে তার ফসলি জমিকে সে ফসল হিসেবে তৈরি করে, যে তার ফসলটি সেই জমি থেকে সে উৎপাদন করে একজন সন্তান, যেমন একজন পিতা একটা সন্তানকে যেভাবে লালন পালন করে, একজন কৃষক কিন্তু সেই ফসলটি পাবার ক্ষেত্রে ঠিক সেইভাবেই তার ফসলটি কিন্তু লালন পালন করে থাকে। কখন নিড়ানি দিতে হবে, কখন সার দিতে হবে, কখন সেচ দিতে হবে। আর সেক্ষেত্রে একজন ফসলের প্রধান একটা ফসলের কিন্তু সেচ, আর এই সেচের সিস্টেমের ক্ষেত্রে ট্রান্সফরমার যে চোর, এই যে একটা কৃষক যে ডিপের মাধ্যমে বা ডিপের মাধ্যমে যে সেচ দেওয়ার যে একটা সিস্টেমেটিক্যাল ভাবে যে রয়েছে, সেই সিস্টেমে কিন্তু সে সেচটা দেওয়ার ক্ষেত্রে সে প্রযুক্তি ব্যবহার করে। এবং এই যে অসাধু কিছু চোর যারা এই যে তার ট্রান্সমিটারটা তার লোভ লালসার ক্ষেত্রে সেই ট্রান্সমিটার রাতের আধারে সিন্ডিকেটের মাধ্যমে এই যে ট্রান্সমিটারটা চুরি করে নিয়ে যায়, একজন কৃষকের যখন ট্রান্সমিটারটা চুরি করে নিয়ে যায়, তার ফসলে এই যে পানি দেওয়ার সেচ দেওয়ার ক্ষেত্রে একটা বিশাল একটা বাধাগ্রস্তর মধ্যে পড়ে। এবং ট্রান্সমিটারটা চুরি হওয়ার পর যে তাৎক্ষণিক সেই ট্রান্সমিটারটা লাগানোর ক্ষেত্রে একটা বিশাল একটা সময়ের একটা ব্যাপার পড়ে যায়। কৃষক এতটাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে, না পারতেছে সেই ট্রান্সমিটারটা দ্রুত সময়ের মধ্যে সেখানে লাগানো এবং তার ফসলটি যে এই যে সেচ থেকে মানে দুই দিকেই সে একটা কৃষক ক্ষতিগ্রস্তর মধ্যে। এমনি বাড়ির লাইনের যে সমস্ত ট্রান্সমিটার গুলো থাকে বিভিন্ন অনেক বাড়ির একটা কনজেন করার জন্য, ওগুলো তো চুরি হয়। জি, ওগুলো চুরি হয়। ওগুলো চুরি হওয়ার ক্ষেত্রে যেমন একজন তার বাড়িতে চারি রাউন্ডে পাঁচিল দিয়ে, যেটা বলা হয় রাউন্ড দিয়ে ঘেরা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তার বাড়ির
মোটরটা সে তো তার কক্ষে, তার বেডরুমে রাতে শুয়ে থাকছে, তার মূল দরজায় লক করা এবং মূল বাড়ির গেটের দরজায় লক করা। এই সময়ে এই যে চোর যারা মোটর চুরি করে, ট্রান্সমিটার চুরি করে, এরা সুযোগটা সন্ধানে এমন ভাবে পাঁচির টপকিয়ে হোক, তারা লক খুলে হোক, এই যে মোটরগুলো কিছু কিছু ক্ষেত্রে চুরি করে থাকে। এরকম আমরা লক্ষ্য করছি যে মেহেরপুর জেলায় এই ধরনের। আর আমরা লক্ষ্য করছি আর একটা, যে এই চোরগুলো কিন্তু অধিকাংশ আমাদের বাইরের জেলার। আমরা যে সংবাদগুলো সংগ্রহ করেছি বাইরের জেলার, সেই ক্ষেত্রে আমাদের মেহেরপুর জেলায় নিশ্চয়ই আমরা মনে করি, বা এটা প্রশাসনের উচিত, যে সিন্ডিকেটগুলো আমার মেহেরপুর জেলায় এদের সহযোগিতা করে, এদের কোথায় ট্রান্সফরমারগুলো আছে সে তথ্য আদি দিয়ে থাকে, এই সিন্ডিকেটগুলো উপড়িয়ে কঠোর একটা শাস্তির মধ্যে এদের নিয়ে আসা অতীব জরুরি। এটা হচ্ছে যে আপনার আন্তঃজেলা ডাকাত দল, আপনার মেহেরপুরের সদস্যরাও আছে ওদের জি, জি, মধ্যে। জি, ওরা আপনার মেহেরপুরে করে, জি, ওরা যায় অন্য অন্য জেলায়, জেলায়, আর অন্য জেলার আসে আপনার এদেরকে সুযোগ করে দেয়। হ্যাঁ, এই ক্যারেক্টারটাই এমন, হ্যাঁ? জি, character। আন্তঃজেলা ডাকাত দল, জি, জি। যেগুলো আপনার যে বিভিন্ন বাসে যে ডাকাতি করে, জি, জি। ঠিক আছে, এদের এই এলাকা নিজ এলাকাতে এগুলো করে না, ঠিক আছে। মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত। আপনি জানেন সড়ক দুর্ঘটনা আমাদের নিত্য নৈমিত্তিক বিষয়। জি। এই সড়ক দুর্ঘটনা আমাদের মেহেরপুরের সড়ক এবং আমাদের এই সড়কের নিয়মিত যানবাহন এবং অবৈধ যানবাহন হিসাবে আমরা যেগুলোকে চিহ্নিত করি। কিভাবে দেখেন আপনি আমাদের সড়ক ব্যবস্থাপনা এবং এই অবৈধ যানবাহনের সাথে বৈধ যানবাহনের যে চলাচল এবং আমাদের নাগরিকরা যেভাবে এই সড়কেই আমরা চলাফেরা করছি, আপনার দৃষ্টিতে আসলে কি কি ব্যত্যয়গুলো আপনার চোখে পড়ে? দুর্ঘটনা আজকে যেটা হচ্ছে, এটা একটা নাম্বার, গতকালকে হয়নি, আজকে হচ্ছে একটা, আগামীকালকে হয়তো 5টা এরকম, তাই না? কোনোদিন হয়তো হলো না। কিন্তু এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে, পরিবার একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে কি সেই পরিবারের দেখা যাচ্ছে যে একমাত্র উপায়ক্ষম ব্যক্তি সে যখন এই সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, সেই পরিবারটাও একদম নিঃশেষ হচ্ছে, তাই না? তো মেহেরপুরের এই সড়ক দুর্ঘটনা সম্পর্কে আপনার অবজারভেশন? আমি এই সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যেটা মনে করি এবং আমার সাংবাদিকতার বিষয়ে যেটা দেখে আসছি, হয়তো আমার মেহেরপুর জেলায় যখনই কোনো জায়গায় রোড অ্যাক্সিডেন্টে তার পরিবারের একজন সদস্য হারাচ্ছে এবং একজন মারা যাচ্ছে বিভিন্ন সড়কে, মেহেরপুর জেলার বিভিন্ন রোডগুলোতে নিউজগুলো কাভারেজ দিই এবং নিজের মনে মাঝে মাঝে দেখা যায় যে প্রতিনিয়ত প্রায়, যেমন আমাদের মেহেরপুর জেলায় গতকালকে মেহেরপুর কালীগাংনীতে একজন আলগামন চালক এবং পিছন সাইডটাকে কেন্দ্র করে একজন মৃত্যুবরণ করেছেন। আজকে গাংনীর কাথলি মেহেরপুর সড়ক একটা 2 বছরের বাচ্চা আজকে মারা গেছে, অর্থাৎ গতকালকে আজকে দিয়ে 2 জন। এভাবে আমরা যদি একটু দেখি পিছনে বা পিছনের দিকে, যে একটি মাসে প্রায় 10 জন 5 জন বা 3 জন 4 জন এভাবে প্রতিনিয়ত কিন্তু এই রোড অ্যাক্সিডেন্টে আমাদের মেহেরপুর জেলায় শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ অনেকেই কিন্তু এই রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করছে। সেক্ষেত্রে আমি মনে করি যে রোডের যে কিছু কিছু উঠতি বয়সী ছেলে আছে, এরা কিন্তু অধিকাংশ বেশি অ্যাক্সিডেন্টগুলো লক্ষ্য করা যায়। তাদের এতটাই গাড়ির দ্রুতগতি, সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের সেই দ্রুতগতি গাড়িগুলোকে কন্ট্রোলাইজ করা এবং অবৈধ যান, যে রোডে যে হাইওয়ে রোডগুলোতে অবৈধ যানগুলো আলগামন, আপনার ওই যে যেগুলো বালু উত্তোলন করে রোডের উপর দিয়ে যেগুলো করে থাকে। আর এই যে এখন যে শীতকাল, ইট ভাটায় যে মাটিগুলো দেওয়া হয়, সেই দেওয়ার ক্ষেত্রে সেই বগি সেট যে গাড়িগুলো ব্যবহার করা হয়, এই যে শীতের মধ্যে মাঝে মাঝে কুয়াশা এবং বৃষ্টির আবির্ভাব হয়, সেক্ষেত্রে কিন্তু ওই মাটিগুলো রোডে পড়লে একটা স্লিপে পরিণত হয়। অ্যাক্সিডেন্টটা কিন্তু আমরা এরকম দেখেছি মারাত্মক অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে। সেক্ষেত্রে আমি মনে করি রোড অথরিটির
যারা তত্ত্বাবধানে রয়েছে এবং কাজ করে তাদেরকে শক্তভাবে এগুলো কন্ট্রোলাইজ করা। আর একটা বিষয় বিশেষ করে লক্ষ্য করা যায়, পাখি ভ্যান, মোটর বাইক বলেন, আলগামন বলেন, কিছু কিছু যানবাহনে যে সাদা লাইটিং এর এলইডি লাইটিং ব্যবহার করা হয়, এক্ষেত্রে আমরা প্রতিনিয়ত সংবাদ সংগ্রহের কাজে বলেন বা পারিবারিক কোনো কাজে বলেন, যখন আমরা রোডে বের হই রাত্রিকালীন সময়ে, এই যে তাদের যে আলোর একটা এমন একটা সাদা ঝলকানি, এই ঝলকানি কিন্তু একটা পাখি ভ্যান আসছে, একটা মোটর 3 চাকার একটা পাখি ভ্যান, সে যদি আসে, দেখি যে আমার মোটর বাইকটি নিয়ে আমি যে তাকে ওভারটেক করব, মনে হয় যে কি কি গাড়ি না আসছে আমি দেখতে পাই না। যখন গাড়িটা আমার ওভারটেক হয়ে যায় তখন আমি লক্ষ্য করি যে একটা পাখি ভ্যান হর্ন বাজাতে বাজাতে যাচ্ছে। এই যে আমি কোন দিক দিয়ে যাব, তার আলোর লাইটিং এর এতই পাওয়ারফুল যে আমার চোখে, বিশেষ করে আমি না, আমার যারা এই সমস্যা পড়েছে তারা জানে যে সামনের দিকে দেখার যে একটা কোনো কৌশল কিন্তু থাকে না। সেক্ষেত্রে প্রশাসনের উচিত যে এই যে পাখি ভ্যান বা আলগামন বলেন, যে যানবাহনগুলোতে সাদা লাইটিং, এটা আমার জানা নাই যে তারা তাদের এখানে আছে কিনা তাদের অথরিটির মধ্যে, যে সাদা লাইটিং গুলো ব্যবহার করার ক্ষেত্রে যদি নাই থাকে এগুলোকে দ্রুত অপসারণ করা, এগুলো অতীব জরুরি করা দরকার। এবং রোডে যে মেন রোডে, হাইওয়ে রোডগুলোতে এই যে অবৈধ যান, এগুলো যদি রোড ট্রাফিক সার্জেন্ট যদি এগুলোকে প্রতিটা মোড় বা তাদের শাস্তিমূলক যদি জরিমানা করা হয়, এমন জরিমানা করা হবে যে সে ওই জরিমানার ভয়ে আগামীতে রোডে তার অবৈধ যানটি নিয়ে। ঠিক বলেছেন, যে আমরা আশা করব যে এই ধরনের যে লাইটগুলো আসলে বৈধতা নাই, সেই লাইটগুলা অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ বিভাগ, ট্রাফিক বিভাগ এগুলাকে তদারকি করবেন। একই সাথে আপনি ঠিকই বলেছেন যে এখন আমাদের যে এই শীতকালীন সময় আমাদের ভাটাগুলা, তাদের মাটি বহনকারী যে সমস্ত যানবাহনগুলা, তারা রাস্তায় যেভাবে মাটি পড়ে থাকে, সে অবশ্যই সেগুলো অপসারণের জন্য তাদেরকে দায়িত্ব দেবে। আর এটা দেখভাল অবশ্যই প্রশাসন করবে বলে আমরা আশা করি। দর্শনার্থী রুটে 5 দফা দাবিতে গেট মিটিং, আপনি জানেন, আবার নতুন করে একটা আতঙ্কিত হচ্ছে এই চিনি কলের শ্রমিকরা, যে সরকার এই চিনি কলগুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারে একটা পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার ইয়েতে আতঙ্কিত হয়ে আমাদের অনেক ইতিহাস খ্যাত যে দর্শনার্থী কেরুয়ান কোম্পানি, তাদের শ্রমিক কুষ্টিয়া চিনি কলের ইয়েরাও, মানে শ্রমিকরাও, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, তারা আন্দোলন করছে। ইতিমধ্যে অনেক পাটকল বন্ধ হয়ে গেছে, একটা আন্দোলন হচ্ছে। সরকারের এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে, নির্দিষ্ট তদারকি নাই, তাদের বকেয়া বেতন পাচ্ছে না, কিভাবে দেখেন? এটা আমি মনে করি যে পাটকলের কথা বললেন, আর যে আখের যে চিনিকল, এক্ষেত্রে অর্থকারী ফসল কিন্তু পাট একটা কৃষকের, আমরা মনে করি বাংলাদেশের অর্থকারী ফসল পাট এবং আখ। যে অর্থকারী ফসলটি কিন্তু যখন একজন কৃষক লালিত পালিত করে ফসলটি তার বাসায় বা তার বাড়িতে নিয়ে আসে, তখন কিন্তু এই অর্থকারী ফসলটা অর্থকারী বলা হয়, যে এই ফসলটিতে কিন্তু একটা লাভজনক ফসল হিসেবে করে। আখ বর্তমানে আমাদের মেহেরপুর জেলায় চোখে পড়ে না বলতে গেলে। গ্যান্ডারি নামে একটা যে আখ রয়েছে, বিভিন্ন দেশের বাইরে যা এটাই করতেছে। আর দুর্নীতি এই করার ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠানগুলো যে বন্ধ করা হচ্ছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কর্মকর্তা এর সাথে জড়িত রয়েছে। এই ধরনের কোম্পানিগুলো যদি বন্ধ হয়ে যায়, মানুষ যে আখ চাষের ক্ষেত্রে এমনিতেই আমাদের মেহেরপুর জেলা বা অন্যান্য জেলার ক্ষেত্রে যে আখ চাষগুলোর ক্ষেত্রে যে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে আবার বন্ধ, আর একটা অভিশপ্ত সমস্যার সৃষ্টি হচ্ছে, তারা মুখ ফিরিয়ে নেবে। আর এইসব যে বন্ধ হওয়ার পিছনে নিশ্চয়ই ওই ডিপার্টমেন্টের ওই অফিসিয়াল ভাবে কোনো কর্মকর্তা এর সাথে অসাধু ঘুষ লেনদেনের ক্ষেত্রে হতে পারে, বা কোনো বকেয়া বিল এই যে দিচ্ছে না কেন, সেই ক্ষেত্রে তদন্ত কমিটি গঠন করে যদি এদের সেভাবে তদন্ত করে এদের বিষয়টা দেখা হয়, আমার মনে হয়
এটা একটা খুব ভালোভাবে দেখলে এই সমস্যাগুলো আমার মনে হয় আসে না। আসবো অনেক অন্য খবরে। জীবননগরে আপনি জানেন হুগলির সোনালী ব্যাংকে টাকা এখনো উদ্ধার হয়নি। দুইজন ধরা পড়ছে, রাজীব নামে দুজন গ্রেপ্তার হচ্ছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বলছে যে আমরা অচিরেই টাকা সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট তাদেরকে উদ্ধার করব। এত দুর্বল ব্যবস্থাপনা সেখানে ব্যাংকে নাই, সিসি ক্যামেরা নাই, তারপর নাই, নিরাপত্তা ব্যবস্থাও খুব শক্তিশালী না। এখানে ব্যাংকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন পর্যন্ত সেটা শুরু হওয়া হলো কিভাবে করবে। একজন জনসাধারণের সব থেকে জীবন বাঁচার ক্ষেত্রে আমার মনে হয় যে তার টাকা একটা কঠিন একটা সম্পদ। কিছু কিছু অনুবাদ রয়েছে যে টাকা না থাকলে আত্মীয় স্বজন পিতামাতা অনেকেই পরে হয়ে যায়। আর সেই টাকাটি আমি রাখছি একটা ব্যাংকে, যেটা আমি মনে করছি এটা আমার নিরাপত্তা স্থল। যে এই টাকাটা আমি এখানে আমার রাখবো, এই টাকাটা নষ্ট হবে না, কেউ চুরি করবে না, কেউ নিয়ে যাবে না। আমার বাড়িটাকেও আমি কিন্তু আমার বাড়িতে যদি সিন্দুকও থাকে, সেই সিন্দুকটাকে আমি বিশ্বাস না করে আমি টাকাটা রেখে আসছি ব্যাংকে। আর সেখান থেকে এত সিকিউরিটি বা এত যাই হোক, এর মধ্যে যে সেই টাকাটা যদি লুট করে কেউ নিয়ে যায়, সেক্ষেত্রে অতীব জরুরিভাবে যদি তাকে না ধরা হয়, সেই লুটকৃত টাকাগুলো যদি উদ্ধার না করা হয়, সেক্ষেত্রে আমি যাবো কোথায়? আর এখানে আমি মনে করি যে আমি যেখানে টাকাটি রাখবো সেখানকার সিকিউরিটি ব্যবস্থাটা কেমন, সে কর্মকর্তা কেমন, সেখানে গার্ড রয়েছে কিনা, সেখানে সিসি ক্যামেরা রয়েছে, এর মধ্যে থেকে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সেখানকার কেউ এর ভিতরে জড়িত আছে কিনা। আর তাদের কয়েকজন আটক করা হয়েছে, কিন্তু টাকাগুলো কোথায় গেল? তাদেরকে স্বীকারোক্তিমূলক সে টাকাগুলো উদ্ধার করা অতীব জরুরি। এটা গুরুত্বপূর্ণ কথা যে সেখানে তাদের অফিসের অভ্যন্তরে কেউ এর সাথে সংশ্লিষ্ট আছে কিনা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ ব্রিটেন। 6 মাসে 158 বিচার বহির্ভূত হত্যা, 38 সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে আটক। শুধু 38 সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হয়েছে, মামলা হয়েছে আরো অনেক বেশি। যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমরা সাংবাদিক সমাজ যখন উদ্বিগ্ন হয়েছিলাম, তৎকালীন সময়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে এটা সাংবাদিকদের জন্য প্রযোজ্য হবে না। আইসিটি আইন এটা, কিন্তু একটার পর একটা ঘটনা কিন্তু ঘটছে। ইভেন আমরা মেহেরপুর প্রতিদিনে যেখানে বসে আমরা কথা বলছি, মেহেরপুর প্রতিদিনের প্রকাশক সম্পাদকের প্রতিবেদক, তিনারাও এই ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মামলার আসামি হিসাবে মামলা চলো কিভাবে দেখেন? আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি যেখানে দুর্নীতি হবে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলতেছে যে দুর্নীতি জিরো টলারেন্স। আমি একজন সাংবাদিক হিসেবে একটি দপ্তরে দুর্নীতি হচ্ছে, কঠিন দুর্নীতি, সেই দুর্নীতির সংবাদ আমি সংগ্রহ করেছি, প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করেছি, কোন খাতে কোনভাবে কিভাবে দুর্নীতি করছে সেই নিউজটি যখন আমি পাবলিশ করতেছি, সেই কর্মকর্তার গায়ে লেগে গেছে। কিছুদিন আগে আপনি জানেন আমাদের মেহেরপুর জেলায় একটি ঘটনা ঘটে গেছে, সমাজসেবার যে সেটাকে নিয়ে। তা আমরা সাংবাদিক, আমরা তথ্য সংগ্রহ করছি, সে দুর্নীতি করছে অমুক 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 ক্ষেত্রে, সেই খাতগুলোতে সে দুর্নীতি করছে, সেই দুর্নীতির তথ্য আমরা সমস্ত ভিডিও বলেন, নিউজ বলেন, সেক্ষেত্রে নিউজ করার ক্ষেত্রেও নিউজ করলেও তাদের গায়ে বেঁধে যাচ্ছে। তে আমি মনে করি যে যেটা আমরা সাংবাদিক প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে যে নিউজগুলো আমরা কাভারেজ দিয়ে থাকি, নিউজগুলো আমরা করে থাকি,
সেই ক্ষেত্রে সেটার মোকাবেলা সে আইনত লড়াই করতে পারে, কিন্তু একজন সাংবাদিককে হাত দিতে হবে বা তাকে লাঞ্ছিত করতে হবে, সেক্ষেত্রে আমি সাংবাদিক হিসেবে এটা কখনো আশা করিনি। আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি। সেই সাথে এই যে ডিজিটাল আইনে মামলা করছে, মামলা কারা করছে? মামলা যেমন আমাদের মেহেরপুর প্রতিদিনের ইয়েতে ডিজিটালের যে মামলা, এটা করেছে গাংনী উপজেলার বসবাসরত গাংনী কনস্টিটিউয়েন্সির সাবেক জাতীয় সংসদ সদস্য মকবুল সাহেবের বাড়ি নিয়ে একটা নিউজকে কেন্দ্র করে তার বাড়ি নিয়ে মূলত ইয়েটা করে, মামলাটা করে। তো এই যে সংক্ষুব্ধ যদি হয়ে থাকেন উনি তো ইয়ে করতে পারতেন, ওনার মানহানি যদি হয়ে থাকে উনি মানহানির মামলা করতে পারতেন, কিন্তু ডিজিটাল মামলার আইনের যে পরিপত্র, আইনের যে মূল টেম্পার, যে লক্ষ্য এবং কী কী ঘটলে ডিজিটাল আইনে মামলা হয় সেটাকে ব্যতি রেখে উনি এই মামলাটা করলেন। আপনি ওই সময় তথ্যটা জানেন যে উনি একটা ভাড়া বাসায় ছিলেন বা এখনো সেই ভাড়া বাসায় আছেন। ডিজিটাল আইনে মামলা করতে হলে কোনো গোষ্ঠী বা রাষ্ট্র, সমাজ, একটা বৃহত্তর অংশ ক্ষতিগ্রস্ত হতে হলে, হ্যাঁ, এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট পরিপন্থী কোনো কাজ যদি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হতে পারে। এই ধরনের অবান্তর মামলাও তো আসলে হচ্ছে। কিভাবে? আমি যেটা দেখছি বা মনে করি যে আমি সাংবাদিক হিসেবে কোনো নিউজ যখন আমি সংগ্রহ করব, প্রয়োজনীয় তথ্য প্রমাণ নিয়ে কিন্তু আমি সেই নিউজ সংগ্রহ করব এবং সেই নিউজটি আমি প্রচার করব। সেই ক্ষেত্রে একজন যদি নিরাপত্তা আইনে যদি মামলা করে থাকে, তাকেও আমার মনে হয় তাকেও জানার দরকার যে আমি যে মামলাটি করছি সেই নিরাপত্তা আইনে যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানগুলো মতে আমি মামলাটা করব। এবং আমি যে নিউজটা করলাম নিশ্চয়ই আমার কাছে সেই প্রয়োজনীয় তথ্য প্রমাণ অবশ্যই আছে এবং আমি সেই প্রয়োজনে আমি সাংবাদিক হিসেবে মনে করি আমি প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়া কোনো নিউজ আমি কখনো করব না। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে মামলাগুলো এটা একটি এই ধরনের মামলাগুলো আমি এটার আশাবাদী না এবং মামলাগুলো করার ক্ষেত্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমার কাছে যে প্রমাণগুলো বা যে তথ্যগুলো আছে সেক্ষেত্রে আমাকে লড়াই করতে হবে। সেক্ষেত্রে আসলে তিনি সাবেক একজন সংসদ সদস্য হিসাবে উনি গেলেন আর পুলিশ মামলা নিয়ে নিল, পুলিশের কথা ঠিক করেনি। পুলিশ তো আইন, উনি ছিলেন সাবেক আইন প্রণয়নকারী সংস্থার মেম্বার, পুলিশ হচ্ছেন আমাদের সামগ্রিক সেই আইন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, তাই না? তাহলে যে আইনে মামলাটা হওয়ার কথা না সেই আইনে মামলা উনি কি আসলে ওনার সেই ক্ষমতার বড় বলয়ের মানুষ বলে এই মামলাটা অবশ্যই এই বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টাকে অন্তত স্বাভাবিক নিষ্পত্তির জন্য। আমরা আরেকটি নিউজে যাব, মাথাভাঙা নদীতে মিলল কলেজ ছাত্রী কঙ্কাল। এই যে এই ধরনের জিঘাংসা, মানে তাকে হত্যা করা হয়েছে কি করা হয়েছে, আমাদের ভিতরে বর্তমান সমাজে একটা অস্থির সমাজে আমরা বসবাস করছি। ধর্ষণ, দুর্নীতি, হত্যা, স্মাগলিং, মানে নানান কিছুর মধ্যে দিয়ে, জঙ্গি, সকল কিছুর মধ্যে দিয়ে আমরা আমাদের সামাজিক জীবন, আমাদের যাপিত জীবনের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আমরা চলাফেরা করছি। কিভাবে মূল্যায়ন করবেন? এখনকার সময়ে যে পত্রিকাগুলো ওপেন করলে হাতে নিলে দেখা যায় যে কোনো না কোনো জেলায় এই ধরনের ধর্ষণ, এই ধরনের নারী কেলেঙ্কারি, এই ধরনের কে কোন মেয়ের বাড়ি কোন ছেলের বাড়িতে যে অনুসরণে বসতেছে, না তার বয়সের তারতম্য, ক্লাস 6-এ পড়ে, ক্লাস 8-এ পড়ে, এই ধরনের যে এই কাজগুলো বর্তমানে এতটাই বৃদ্ধি পেয়েছে, মানে সব থেকে আমি মনে করি যে একজন পিতামাতা একজন সন্তানকে, ছেলে হোক সে মেয়ে হোক, সেই সন্তানকে তার হাতে ফোন, যে মোবাইল ফোনটি দিচ্ছে, সেই মোবাইল ফোনের মাধ্যমেই, সেটা অ্যান্ড্রয়েড হোক
বা অ্যান্ড্রয়েড বাদে হোক, এই যে একজন প্রেম লীলায় জড়িয়ে পড়ছে, আর এই প্রেম লীলায় জড়িয়ে পড়ার কারণে এতটাই আসক্ত হয়ে পড়তেছে, অসামাজিক কাজে তো লিপ্ত হচ্ছে, প্লাস যখন সেই পর্যায়ে মানে অতিক্রম করে ফেলে তখন চলে যাচ্ছে অনুসরণে। অনুসরণে যখন সেই পর্যায়ে যেতে পারছে না, সুসাইড করতেছে, বিষ খাচ্ছে, ট্রেনের নিচে পড়ছে। কিছুদিন আগে দেখলাম যে একই সাথে দুইজন প্রেমিক, একজন প্রেমিক প্রেমিকা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। তো বর্তমানে সমাজে এখন যে অবস্থাগুলো দেখতেছি, এই যে ভালোবাসা নিয়ে যে একটা কুসংস্কার বা যেভাবে দিন দিন সৃষ্টি হচ্ছে সমাজে, এভাবে ক্রমাগতভাবে যদি বাড়তে থাকে, তাহলে আমাদের পরের প্রজন্ম বা আমার সন্তান ঠিক এভাবে তার ফোনটি খুলে যখন দেখবে, প্রতিনিয়ত এই বিষয়টা যখন দেখবে, সেও একসময় আসক্ত পরিণত হবে। স্থানীয় নির্বাচন, আপনি জানেন যে স্থানীয় নির্বাচন বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা বলে, যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রথমে যে আমাদের দুইটা পৌরসভার মধ্যে গাংনী পৌরসভার নির্বাচন আসন্ন, গাংনী পৌরসভার নির্বাচন এবং কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন, এই গ্রামীণ জনপদে এই যে ভোট অলরেডি শুরু হয়ে গেছে। সবাই যারা সম্ভাব্য প্রার্থী হতে চায় তাদের যে জনসংযোগ কিভাবে দেখছেন, এগুলা কেমন হতে পারে নির্বাচন বা প্রার্থী নমিনেশনের ক্ষেত্রে যে সমস্ত বড় বড় দলগুলো আছে, যেহেতু এটা এই নির্বাচন হবে আপনার ইয়েতে প্রতীকে দলের নমিনেশন পেতে হবে, তো যারা নমিনেশন পেতে ইচ্ছুক তাদের জনসংযোগ, আপনাদের সাথে গণমাধ্যমের মানুষ হিসাবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ আছে, তাদের ভাবনা কি? পৌরসভা নির্বাচন পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা পরেই ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হবে। সেক্ষেত্রে এই যে দৌড়ঝাঁপ রয়েছে, বর্তমান যে সামনে পৌরসভা নির্বাচন আসছে, সেক্ষেত্রে যারা সম্ভাব্য মেয়র প্রার্থী তারা কিন্তু তাদের নিজ গতিতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে বিভিন্ন পাড়া মহল্লায়, এবং বিভিন্ন গণসংযোগ বলেন, উঠান বৈঠক বলেন, তারা কিন্তু তাদের মতো কিন্তু সেই কাজটি করে যাচ্ছে। এবং সেক্ষেত্রে দল তাদের মনোনয়ন দেবে কি না, সেক্ষেত্রে তাদের কিন্তু মোক্ষম যে কাজগুলো করছে, বর্তমানে করে আসছে, সেটার উপরেই নির্ভর করে, যেটা দল বলে থাকে, ক্ষমতাসীন দল যেটা বর্তমানে রয়েছেন তারা বলে থাকে, সেই ক্ষেত্রে তার কার্যকারিতা দেখে আমার মনে হয় সেটা বলছে যে তাদের মনোনয়ন দিয়ে থাকবে। এবং ভোটারদের ক্ষেত্রে কিছু যে ভোটারদের মতামত নেওয়ার ক্ষেত্রে যখন জিজ্ঞেস করা হয়, তাদের যে উক্তিগুলো আসে যে মেয়র প্রার্থী যেই হোক না কেন, সে কিন্তু তার আশার বাণীটি নিয়ে এই যে বলতেছে আমি মনোনয়ন পাবো বা আমাকে ভোট দিবেন, অমুক রাস্তা করে দেবো, অমুক কালভেট করে দেবো, অমুক বিল্ডিং করে দেবো, অমুক সুবিধা দেবো। এটা ভোট হয়ে গেলে বা নির্বাচন হওয়ার পর মেয়র হয়ে গেলে সেটাই থাকে না। কিন্তু তবুও তাদের সেই কথোপকথনগুলোকে যুক্তি দেখিয়ে যে বর্তমানে সম্ভাব্য মেয়র প্রার্থীগুলো রয়েছে তাদেরকে সেইভাবে বর্তমানে গাংনীতে মেয়র সম্ভাব্য প্রার্থী আমরা এর আগে যেটা নিয়োগ দিয়েছি 9 জন। 9 জন বলতে ক্ষমতাসীন দলের না, সব মিলিয়ে বর্তমানে এটাই হতো, শেষ পর্যন্ত সেক্ষেত্রে আরো কমে যেতে পারে। সেখানে বিভিন্ন দলের যদি তারা নমিনেশন না পায়, তাহলে কি সেখানে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার প্রার্থীও আছে? প্রার্থী আমরা বিশেষ করে সাক্ষাৎকার এবং লাইভে যেগুলো ক্ষেত্রে তাদের সরাসরি প্রশ্ন ক্ষেত্রে যেগুলো জিজ্ঞেস করেছি, সেক্ষেত্রে তো সেই ধরনের এখনো ব্যক্তই সেরকম কেউ প্রকাশ করেনি। তবে আমরা দেখছি মনোনয়ন যখন কোনো প্রার্থীকে ক্ষমতাসীন দল বলে বা বিরোধী দলে বলে মনোনয়ন যখন তাকে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিকতা, তা না হলে একদিন কি 2 দিন পর যে বিদ্রোহী প্রার্থী হবে সে কিন্তু সেই ডিসিশনটা পরবর্তীতে নেয়।
কিন্তু টিকিট পাওয়ার আগের ক্ষেত্রে, নমিনেশন পাওয়ার আগের ক্ষেত্রে আমরা দেখেছি বা দেখতেছি, জিজ্ঞেস করতেছি, প্রশ্ন করতেছি, সেক্ষেত্রে তার ব্যক্ত কিন্তু সে প্রকাশ করতেছে না। যে আমাকে মনোনয়ন যদি না দেওয়া হয় তাহলে আমি স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়ে সেটা বলছেন না, সে আশাবাদ ব্যক্ত করছে যে আমি নিশ্চিত যে আমি দল আমাকে মনোনয়ন দেবে এবং আমি যে দ্রুত গতিতে একদম দৌড়গোড়ায় মানুষের গণসংযোগ চালিয়ে যাচ্ছি, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে ভাবছি, আগামীতে আমি এই কাজগুলো করব, আমি আমার পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে পরিণত করব। সেক্ষেত্রে সে কিন্তু আশাস্বরূপ ভাবতেছে যে আমাকে দল, আমার এই কার্যকারিতা দেখেই আমাকে কিন্তু দল আমাকে মনোনয়ন দেবে। কিন্তু সে এই প্রশ্ন উত্তরে আমরা যদি সাংবাদিকতা, আমরা সাংবাদিক যদি প্রশ্ন করে থাকি যে দল যদি আপনাকে কি দেখিয়ে, আপনার কি কার্যকারিতা দেখে আপনি কি এমন করেছেন যে সেই পরিপ্রেক্ষিতে আপনাকে দল মনোনয়ন দেবে। আচ্ছা, দল যদি আপনার এই কার্যকারিতা দেখিয়ে আপনি দলের জন্য অনেক কিছু করেছেন, আপনাকে মনোনয়ন দিল না, সেক্ষেত্রে আপনি যাকে মনোনয়ন দেবে তার হয়ে কাজ করবেন না আপনি স্বতন্ত্র হবেন? সেক্ষেত্রে অধিকাংশ সময় কিন্তু সম্ভাব্য মেয়র প্রার্থী যারা থাকে তাদের কাছ থেকে এই প্রশ্ন উত্তরটা কিন্তু সঠিকটা পাওয়া যাচ্ছে না বা যায় না। পরবর্তীতে যখন মনোনয়ন দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু যে ক্যান্ডিডেটটা বলতেছে বা তার পরিপ্রেক্ষিতে অন্য ক্যান্ডিডেট থাকলেও সে কিন্তু তার চিন্তা ভাবনা নিয়ে বা তার সাথে আরো কোনো ক্যান্ডিডেট সংযুক্ত হয়ে বলতেছে যে আপনি সম্পূর্ণ প্রার্থী হন, আমরা আপনার সাথে আছি। সেক্ষেত্রে আবার তারা সম্পূর্ণ হয়ে লড়াই করে। আমরা একদম সময় শেষ করে ফেলেছি। অনেক ধন্যবাদ আজকে আলোচনার জন্য। আবারও ভবিষ্যতে আপনাকে অতিথি হিসাবে পাবো এই সংবাদ বিশ্লেষণ। মেহবুব প্রতিদিনকে ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম মাসুদার সাথে। সকল সময়ে মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে বিভিন্ন সংবাদ নিয়ে আলোচনা করেছি। করোনাকালীন সময়ে সতর্ক থাকতেই হবে, কোনো বিকল্প নেই। শীতকালকে কেন্দ্র করে এক ধরনের বিশেষজ্ঞদের উদ্বেগ উৎকণ্ঠা, যে উদ্বেগ উৎকণ্ঠা তিনারা করছেন, আমরা অবশ্যই সেটাকে আমলে নিয়ে সতর্ক অবস্থায় থাকবো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।